সবচাইতে লম্বা হাত কার? মানে ছোটবেলা থেকে আমরা টেলিভিশনে বা সিনেমায় কি দেখে আসছি? আইনের হাত সব থেকে লম্বা। আচ্ছা, আইনের হাত কি কখনো ৩,৯৬০ কিলোমিটার হতে পারে? সেটা কিভাবে পরিমাপ করব? সেটা পরিমাপ করা সম্ভব না, কিন্তু আমার কাছে ভালোবাসার হাত সবচাইতে বড়, কারণ ভালোবাসা কোনো আইন মানে না। আর তাই তো এই বাংলাদেশে বসে আমাদের সবার মন পড়ে আছে ৩,৯৬০ কিলোমিটার দূরে কাতারে। এক্স্যাক্টলি ভিউয়ার্স, আজ বাংলাদেশ সময় রাত 10টায় ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে কাতারের। ফিফা র্যাঙ্কিংয়ের 59তম দল কাতারের সাথে 184তম দল বাংলাদেশের লড়াই। যদিও একটা অসম প্রতিযোগিতা, কিন্তু দেশের মাটিতে কাতারকে কিন্তু বেশ ভুগিয়েছিল বাংলাদেশ। এক্স্যাক্টলি, এবং আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং কাতার। এই মাঠের আগে আমরা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখেছি, এবার আমরা দেখবো বাংলাদেশ এবং কাতারের ম্যাচ। কোচ জেমি ডে কিন্তু একেবারে প্রেশারটা রিলিজ করে দিয়েছেন। তিনি বলেছেন জেতা হারা কোনো ব্যাপার না, জাস্ট এনজয়। কিন্তু জামাল ভুঁইয়া বলেছেন 1 বিন্দু ছাড় নয়, পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। শূন্যতা কাটিয়ে জেমির প্রত্যাবর্তন, আর তার এই ফেরা জাদুর কাঠি হয়ে বাড়িয়েছে ফুটবলারদের মনোবল। আর এই ব্রিটিশ মানুষটি পাল্টে দিতে পারেন ম্যাচ নিয়ে সব সমীকরণ, এমন শঙ্কা প্রতিপক্ষ কাতার শিবিরেও। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। মরুদ দেশটির বিপক্ষে এখন পর্যন্ত 4 বার লড়েছে বাংলাদেশ, তাতে 3টিতেই পরাজয়। একবার অবশ্য রুখে দেয়া গিয়েছিল, সেটি 1979 সালে। আর সবশেষ ঘরের মাঠে 2-0 গোলের হার। তবে এমন বিরুদ্ধ সমীকরণেও আত্মবিশ্বাসের হাওয়া লাল সবুজ শিবিরে। এই তো কিছুদিন আগেও কাতারের বুক থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ভারত। তাহলে কেন পারবে না বাংলাদেশ? কাতারের বিপক্ষে জয় পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভারত সেটা করে দেখিয়েছে, আমরাও প্রস্তুত। অন্তত 1 পয়েন্ট নিয়ে ফিরতে চাই আমরা। স্বপ্নবাজ জামাল ভুঁইয়ার ঠিক বিপরীত অবস্থানে কোচ জেমিডে। তার সাফ কথা, ম্যাচটিকে নিতে হবে উপভোগের মন্ত্র হিসেবে। বাস্তবতা হচ্ছে কাতার শক্তিশালী প্রতিপক্ষ। আমি ফুটবলারদের বলেছি হার জিতের চাপ নয়, বরং লড়াইটা উপভোগ করতে। এ ম্যাচে আমাদের হারানোর কিছুই নেই। পরিসংখ্যান, র্যাঙ্কিং এবং বাস্তবতা সবই বলছে কাতারের পক্ষে। তবে বাংলাদেশের জন্য এই কাতারের মাটিতে অনুপ্রেরণা হতে পারে কাতার ভারত ম্যাচটি, যেখান থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি একটি পয়েন্ট নিয়ে ফিরেছিল। এটিকে অনুপ্রেরণা দেখে কোচ এবং অধিনায়ক বলছেন তারাও ভালো ফলাফল করবেন এই ম্যাচে, অন্তত একটি পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান। বিপরীতে এশিয়ান চ্যাম্পিয়নদের লড়াই ইনজুরি ও কার্ড সমস্যা নিয়ে। স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ পাচ্ছেন না মূল একাদশের কয়েকজন ফুটবলারকে। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা। তাই বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ধরেই ছাড় দেওয়ার মানসিকতায় নেই স্বাগতিক কোচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই হবে। জেমির অধীনে দারুণ করছে বাংলাদেশ। ওদের মাঠে আমরা সেটি ভালোভাবেই টের পেয়েছি, তাই কোনো ভুল করা চলবে না। মাঠে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে হারাতে হবে ওদের। র্যাঙ্কিং বলছে অসম লড়াই, তবে পাল্টে যাওয়া লাল সবুজ দল আশা দেখাচ্ছে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, দোহা, কাতার। আই এম ফিলিং দ্য হিট। আসলে এই জায়গায় বসে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় 10টায়। আমি আসলে এই মুহূর্তে একটু নার্ভাস। সো এই বিষয়ে বাংলাদেশ কাতার ম্যাচটা নিয়ে আমরা চলো কথা বলি আমাদের অতিথির সাথে। তো আমাদের আজকের অতিথিকে ডেকে নিব। আমাদের আজকের অতিথি জাতীয় দলের সাবেক ফুটবলার ও বর্তমান কোচ সাইফুল বারী টিটু। টিটু ভাই, ওয়েলকাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবল ব্রেনস ইন বাংলাদেশ। টিটু ভাই, দিস ইজ ইউর টেকনিক্যাল জোন। হ্যাপি টু বি হিয়ার। উই আর ভেরি মাচ গ্ল্যাড টু গেট ইউ হিয়ার। টিটু ভাই, অনেকটা 90s বা 80s ফিল পাচ্ছেন কিনা? কারণ অনেকদিন পর বাংলাদেশের একটা ফুটবল ম্যাচের জন্য বঙ্গবন্ধু টি20 ম্যাচ এগিয়ে গেছে, সেটা যে কোনো কারণেই হোক, বাট একটা আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তখন তো টি20ও ছিল না, তখন আসলে টেস্ট বা ওয়ানডে খেলা হতো দিনের বেলা। সো ফুটবলের জনপ্রিয়তাটা কিন্তু আমি মনে করি বরাবরই আছে, এখনও আছে। টিটু ভাই, একটু আপনাকে থামিয়ে দিয়ে আসলে এই জায়গায় আমাদের কাতার যেতে হবে সরাসরি ৩,৯৬০ কিলোমিটার দূরে। মুজরাবিন তারেক আমাদের সঙ্গে যুক্ত আছেন। তারেক, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন। এতদিন তো ভাই চেয়ার টেবিল দেখিয়েছেন, আজকে কি দেখাবেন? হিটটাকে আপনি অনুভব করছেন কিনা? একটু পরেই তো ম্যাচ। সামি, আমরা আসলে উত্তাপটা এখনই শুরু হচ্ছে। আমরা হোটেল থেকে এখন আমরা স্টেডিয়ামে যাব। আপনি জানেন যে আমরা যারা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মী এসেছে তাদেরকে কিন্তু সার্বক্ষণিক
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। তবে আমরা গতকাল এবং আজকে সারাদিন কিন্তু দর্শকদের সাথে কথা বলেছি, বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলেছি, টিম হোটেলে কথা বলেছি। বিশেষ করে 2015 সালে অস্ট্রেলিয়া এবং জর্ডান এই দুটি বড় ম্যাচের পর আরও একটি বড় ম্যাচ কিন্তু দেশের বাইরে খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটি কাতারের বিপক্ষে আজকের ম্যাচটি। এবং সেই জায়গায় কিন্তু প্রত্যাশা হয়তো ব্যবধান, আমি যেটি আমার প্রতিবেদনও বলেছে, অনেক বেশি, কিন্তু ফুটবলাররা তারা কিন্তু আসলে খুবই ফুরফুরে মেজাজে আছেন এবং তারা একটা চমক দেখানোর অপেক্ষায় আছেন। আর সত্যিকার অর্থে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই, বারবার করে ফুটবলাররা বলছিলেন। দর্শকরাও ফুটবলার অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা শুনে তারাও কিন্তু অনেক বেশি আশান্বিত যে বাংলাদেশ হয়তো একটু ভালো পারফরমেন্স করবে এবং একটু চমক দেখাবে, এই অপেক্ষায় আছেন। বিশেষ করে করোনার পর এই ফুটবলই কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দল কিন্তু খেলছে এবং এটি হচ্ছে প্রথম বড় কোনো ম্যাচ যে ম্যাচটিকে ঘিরে সব মহলে সব জায়গায় কিন্তু অনেক বেশি আগ্রহ, এবং সবচেয়ে বেশি আগ্রহ যদি আমি বলি সেটি কিন্তু ফুটবলারদের মধ্যেই। তারা কিন্তু চাচ্ছেন ভালো একটা, এবং আমরা গণমাধ্যম কর্মীরাও খুব অনেক বেশি উৎসাহিত ম্যাচটি কেমন হবে সেটি দেখার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে সেই মুহূর্তগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। এক্স্যাক্টলি। এবং তারেক, যদি কোনো চমক বাংলাদেশ দেখিয়ে ফেলে দেশে আসলে আমার তরফ থেকে আপনার জন্য একটা ট্রিট মাস্ট বি। থ্যাংক ইউ। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। আসলে একটা যখনই কাতার আর বাংলাদেশের খেলার বিষয়টা আসে এবং খেলাটা হচ্ছে কাতারে, প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কাতারের কন্ডিশন, আবহাওয়া কিন্তু বাংলাদেশ থেকে পুরোপুরি ডিফারেন্ট। কাতারের হচ্ছে গিয়ে মাঠের কন্ডিশনও পুরোপুরি ডিফারেন্ট। সো এইরকম একটা ডিফারেন্ট কন্ডিশনে বাংলাদেশ কাতারের এগেইনস্টে কীরকম ডিফিট করতে পারবে বলে মনে করেন? না, অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের চেয়ে আমি মনে করি যে ডিফারেন্ট খুব বেশি না, এই সময়টা আমাদের মতোই আছে। বাট বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো যে খুব ভালো পিচ পাবে, এবং আমরা আগেও দেখেছি যে বাইরের কন্ডিশনে যদি ভালো, বিশেষ করে হিউমিডিটিটা আমাদের দেশের চেয়ে বাইরে কম থাকে, সো ওই জিনিসগুলি পেলে আমাদের প্লেয়াররা 90+ মিনিট খেলতে পারে। এবং এই ম্যাচটাই কিন্তু এই জিনিসটাই বেশি দরকার হবে, যে ফুল অফ রানিং, ফুল অফ এনার্জি। সো আমি মনে করি আসলে যে বাংলাদেশের হারানোর কিছু নেই, কথাটা বলা হচ্ছে অবশ্যই। তো ওইটা চিন্তা করতে গেলে যেটা হবে যে কাতারের মানে আমাদের এখানে এসে কাতারের সাথে যে উদ্দীপনা নিয়ে যে স্ট্রং ডিফেন্ডিংটা করেছিল, যেটা ফেলিক্স নিজেও বলেছে, সানচেজ যে কাতারের কোচ, সো ওই জিনিসটা যেন কন্টিনিউশন থাকে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে কম্প্যাক্টনেস এবং যদি ব্লক তৈরি করা যায়, যে কোনো টিমকে বেগ দেওয়া সম্ভব, not to consider good. এক্স্যাক্টলি। টিটু ভাই, আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে বাংলাদেশের দর্শকদের কার কী প্রত্যাশা, এবং আমি যদি একটু প্রাপ্তি স্বীকার করি, নাসিম আহমেদ, মোহাম্মদ হোসাইন চৌধুরী, নাহিদ সম্রাট, বাপ্পি হোসাইন, ম্যাক্সিমাম কমেন্ট টিটু ভাই সেটা হচ্ছে যে বাংলাদেশ, তারা দর্শকরা ধরেই নিয়েছে কাতার অত্যন্ত শক্তিশালী দল, এশিয়ান চ্যাম্পিয়ন, 2022 বিশ্বকাপের হোস্ট, জেতার আশা 90% দর্শকরাই করছেন না, তারা ড্রর কথা বলছেন। সেক্ষেত্রে দর্শকরাই সাজেস্ট করছেন ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য, যেটা নর্মালি বাংলাদেশ খেলছে এর আগে আমরা দেখতে পেয়েছি। আমরা একটু ফরমেশনটা দেখে নিই, আসলে কেমন ফরমেশনে নর্মালি বাংলাদেশ খেলে থাকে, 4-2-3-1 একটা ফরমেশন, এবং সেক্ষেত্রে আসলে কেমন হতে পারে এই আমরা সেই বিষয়টা দেখে টিটু ভাইয়ের সঙ্গে আলোচনায় ফিরবো। একটা ফরমেশন কার্ড রয়েছে আমাদের কাছে, 4-2-3-1 ফরমেশনের একটা ফরমেশন কার্ড। সেক্ষেত্রে অবশ্যই আশরাফুল রানা যিনি গোলরক্ষক, তিনি একটা অটোমেটিক চয়েস, রহমত লেফট ব্যাক, বিশ্বনাথ রাইট ব্যাক, সেন্টার ব্যাকে রাফি এবং তপু রয়েছেন, মানিক, ইব্রাহিম এবং জামাল ভুঁইয়া, তাদের মধ্যে হয়তোবা 2জন ডিফেন্সিভ মিডে থাকবেন, বিপ্লু, সাদ, সোহেল থাকবেন অ্যাটাকিং মিডে, এবং জীবন অথবা সুফিলের কেউ একজন হয়তোবা লোন স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। আমরা এই জায়গা থেকে একটু টিটু ভাইয়ের কাছে আসতে চাই যে এই ফরমেশনটাতেই কি যাবে কাতারের এগেইনস্টে বাংলাদেশ 4-2-3-1? মেইনলি কথা হচ্ছে যে এখানে যে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে ওখানে গিয়ে, প্লাস হচ্ছে আর নেপালের সাথে দুটো ম্যাচ দেখলাম। সো নর্মালি যদি 2 হোল্ডিং খেলে ওখানে জামাল এবং মানিক চলে আসে, বাট যদি খেলাটায় যদি 1 হোল্ডিংয়ে যায় তাহলে নিঃসন্দেহে হয়তো জামাল স্টার্ট করবে, এবং ডিফেন্স লাইন নিয়ে আমার মনে হয় অপরিবর্তিত থাকবে, যেটা নেপালের সাথে করেছে। তো একটা হচ্ছে যে 4-1-4-1 একটা ফরমেশন হতে পারে, যেটা কাতারের সাথে হোম ম্যাচও আমরা খেলেছি, এবং এক্স্যাক্টলি সেম মিডফিল্ডার ছিল, জামাল ছিল, সোহেল রানা এবং বিপ্লু, এবং সাদ একদিকে আরেকদিকে ইব্রাহিম। তো ওখানে জীবন স্টার্ট করেছিল। তো এই ম্যাচে জীবন পুরোটা ফিট কিনা এখনো জানা যায়নি, সুফিল স্টার্ট করবে কিংবা জীবন স্টার্ট করবে। বাট বড় কথা হচ্ছে যে এখানে 2টা হোল্ডিং খেললে মানিক আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে কম্প্যাক্টনেস তৈরি করা, যে ব্যাক 4 এবং মিডফিল্ড 4 এর মাঝখানে জামালকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাজ এ সুইপার ওই যে চ্যানেলটা থাকবে এবং যে স্পেস বিটুইন দ্য লাইন্স, ওই জায়গাটাতে যাতে সুইপ করতে পারে এবং টু প্রোটেক্ট দ্য ডিফেন্ডার্স, ওই জায়গাটায় বোধহয় কাজ করার
ইন্ডিকেশন আছে আমার মনে হয়েছে। এবং অ্যাকচুয়ালি ফরমেশন ডাজন্ট ম্যাটার, যেটা ম্যাটার করে আসলে যে ওয়েন ইউ আর লুজিং দ্য বল, ওয়েন ইউ আর উইনিং দ্য বল, তার মানে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এবং এর মাঝামাঝি যে ট্রানজিশন পিরিয়ড, এটাতে খুব কুইক রিয়াক্ট করতে হবে বাংলাদেশকে যদি আমরা চাই। এখন কথা হচ্ছে যে আমরা ডিফেন্ডিংটা কোথায় করব, আমরা কি ডিপ ডিফেন্ডিং একদম আমাদের রেজুলার ডিফেন্ডিং হবে আমাদের পেনাল্টি এরিয়ার কাছাকাছি, নাকি আমরা মিডফিল্ড ব্লক করবো এবং কোথায় আমরা প্রেস করব, যেটা আমরা বলি লাইন অফ কনফ্রন্টেশন। তো ওইটাকে আমরা মিডফিল্ড থেকে শুরু করব না একটু নিচে নেমে শুরু করব। বাট দেন এগেইন আমি মনে করি যে ইন্ডিয়া যেটা করেছিল, যখন বলটাও উইন করছে বা ইন্টারসেপ্ট করছে, ওইটা কিন্তু ইন্ডিয়ার উইংগুলি দ্রুতগতির হওয়ার কারণে ওদিক দিয়ে খেলে অন্তত কাতারের ডিফেন্সিভ থার্ডে বল নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিয়ার পক্ষে। তো আমাদের ওইটা করতে হবে। আমরা যেন, আমাদের একটা দুর্বলতা আছে যে আমরা উইন করলাম, 3-4টা পাস করার আগে আমরা বল আবার হারিয়ে ফেলি। ওই জায়গাটার থেকে আমাদের বেরোয় আসতে হবে এই ম্যাচের জন্য। এবং প্রেশার তো নাই, জেমি তো বলে দিয়েছে যে এনজয় দ্য ম্যাচ। বাট একটা জিনিস হলো যে এনজয় দ্য ম্যাচ, বাট keep it in the mind যে ইনস্ট্রাকশন, হোয়াট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য সার্টেন পজিশনস, ওই জিনিসটা সবার কাজটা করতে হবে। এবং গোলকিপার আমি জানি না রানা শুরু করবে না জিকো শুরু করবে, জিকো শুরু করতে পারে, বলা যায় না কিছুই। বাট যেই খেলুক, আমি মনে করি যে আমাদের যেন গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ হয়। কারণ ইন্ডিয়া টিমের কিন্তু গুরপ্রীত এই ম্যাচে ওদের 27টা শট ছিল অ্যাট গোল, এক্স্যাক্টলি, ও কিন্তু একা অনেকগুলি সেভ করেছে। সো আজকে ওটার দরকার হতে পারে। আরেকটা বিষয় তা হচ্ছে আজকে এমিলি ভাই যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে ইনিশিয়াল 20 বা 25 মিনিটস এই সময়টা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ কাতারের মতো দলের এগেইনস্টে যখন আমরা খেলছি সেই সময়টাতে আগেই যদি 2টা গোল করে ফেলে 25-30 মিনিটের মধ্যে, তখন বাংলাদেশের খেলাটা অনেক এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি যেমনটা সাজেস্ট করেছেন যে ইনিশিয়াল 20-25 মিনিটস কাতারকে আটকে রাখা, এটা কতটুকু কার্যকরী হতে পারে? এটা তো আসলে ব্লক হিসাবে আমরা খেলি যে ফার্স্ট 10 মিনিটস ব্লক, দেন 15 মিনিটস ব্লক। তো আমাদের টার্গেট অনুযায়ী ব্লকগুলোতে কাজ করতে হয় যে আমরা এই কাজগুলি, আমাদের এখানে টার্গেটটা কি, নট টু কনসিডার গোল। সো ওই জিনিসটা প্রথম থেকে আমার করতে হবে। কিন্তু এখানে দেন এগেইন আমার চিন্তা করতে হবে আসলে যে আমাদের সেট পিসে আমরা ডিফেন্ডিং কেমন করছি। কারণ ওদের করিম বুদিয়াফ যে প্লেয়ারটা, এবং ওদের হাসান আল হাইদোস যে ক্যাপ্টেন, আল ময়েজ আলী, এবং আমাদের ঢাকায় যে গোল করেছিল ইউসেফ রাশিদ আল, রাইট। সো এই কয়েকটা প্লেয়ার আছে এবং ওদের উইং ব্যাকগুলি কিন্তু ওভারল্যাপ করে। আমি মনে করি যে লেফট ব্যাক ওদের যে আব্দুল কারিম হাসান, ও বেশি ওভারল্যাপ করে এবং ইন্ডিয়া কিন্তু ওকে টার্গেট করেছিল ফর কাউন্টার অ্যাটাকস। এবং মজার ব্যাপার হচ্ছে আসলে ফেলিক্স সানচেজ বলেছে যে তারা কেউ কিন্তু, এটা আমাদের মজার ব্যাপার না, এটা আমাদের জন্য ভয়ের ব্যাপার, তারা কিন্তু বলেছে যে তারা ইজি নিচ্ছে না এবং বাংলাদেশের কাউন্টার অ্যাটাকের জন্য তারা সজাগ থাকবে, তার মানে সিকিউরিটি রাখবে, ফুললি প্রিপেয়ার্ড। হ্যাঁ, সো আমাদের কাউন্টার অ্যাটাক করলে আমি যেন আমাদের রাইট সাইডটা ইউজ করি, কারণ ওদের লেফট ব্যাকটা একটু বেশি ওভারল্যাপ করাতে একটু স্পেসটা খালি থাকে ওই সাইডটা। তো আমার মনে হয় যে ওই জিনিসগুলি খুব বিশ্লেষণ হয়তো করা হয়েছে টিম মিটিংয়ে বা ইয়েতে, প্লেয়াররা যেন মাঠে গিয়ে কাজগুলি করতে পারে। এক্স্যাক্টলি। এই খেলার ধরন নিয়ে কিন্তু জামাল ভুঁইয়া আমাদেরকে একটা বক্তব্য দিয়েছে, তা আমরা এক নজরে দেখে আসি সেই বক্তব্যটা। সবাই একসাথে কাজ করবে, সবাই একসাথে ডিফেন্ড করবে, সবাই একসাথে অ্যাটাক করবে। সো আমি মনে করি যে আমরা একটা টিম, আমরা শুধু ডিফেন্ডার্স না, আমরা শুধু মিডফিল্ডার না, আমরা শুধু স্ট্রাইকার না। সো একসাথে আমরা কাজ করব। টিটু ভাই, একটা বিষয় তা হচ্ছে জামাল ভুঁইয়া বলেছে যে একই সঙ্গে যাবে, একই সঙ্গে আবার নামবে। এই জায়গায় ছোট্ট করে একটা বক্তব্য নেই, কারণ আমাদের ভিএআর বলছে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে, ছোট্ট করে আমরা ইনজুরি টাইমে আছি। মেইন হচ্ছে জামাল যেটা বলতে চেয়েছে যে টিমের কম্প্যাক্টনেসটা, যেটা আমরা উইথ এবং লেংথ দুইটাই সমান রাখার চেষ্টা করি। আমরা যখন উপরের দিকে খেলাটা যাবে, যদি আমাদের ফরওয়ার্ড প্লেয়াররা সামনে চলে যায়, মিডফিল্ড ওটাকে ক্লোজ করতে হবে এবং ডিফেন্ডার ওটা ক্লোজ করতে হবে। বাট একটা জিনিস হচ্ছে যে আজকে আমাদের ডিফেন্ডিং লাইনটা খুব বুঝে শুনে উপরে উঠতে হবে, কারণ উই ডোন্ট ওয়ান্ট এনি টু মেনি স্পেসেস বিহাইন্ড দ্য ডিফেন্ডিং লাইন। ওয়েল টিটু ভাই, আমাদের ভিআর রেফারি যিনি আছেন মৌরি, তিনি সিগন্যাল দিয়ে দিয়েছেন আমাদের ফার্স্ট হাফের খেলা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। আমরা সেকেন্ড হাফে আবার ফিরছি, তবে আপনাকে এখানে বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ। সো লেটস টেক আ ব্রেক, এবং ব্রেকের পর আমরা সেকেন্ড হাফের কিক অফ নিয়ে ফিরছি। স্টে টিউন। আবারও রেফারির হুইসেল, আবারও না, সেকেন্ড হাফ স্টার্ট আর কি, ফার্স্ট হাফ শেষের পর। আমি আজকে আসলে খুবই টেন্স, মানে এই টেনশনের জন্য কি জানি বলছি। আমিও টেন্স এবং খুবই এক্সাইটেড।
এমন একটা ম্যাচের জন্য তো সবাই টেন্স এবং এক্সাইটেড হওয়ার কথা, আর সেই জন্য আমরা জানবো আমাদের কিছু ফ্যান্সদের কাছ থেকে যে তাদের অনুভূতি কি, এবং সেই জন্যই আমরা হচ্ছে কি যুক্ত হয়ে যাবো আমাদের একটা ফ্যানের সাথে। সম্রাট মহিম তালুকদার, যিনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, আমাদের সঙ্গে যুক্ত আছেন। সম্রাট, শুনতে কি পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সম্রাট, আপনারা এতদিন পর বাংলাদেশে একটা বাংলাদেশ ফুটবলের একটা এত সুন্দর একটা ম্যাচ হতে যাচ্ছে, তো এই আপনাদের অনুভূতিটা কি এবং আপনারা বাংলাদেশ থেকে কি প্রত্যাশা করছেন, এটা একটু আমাদের জানাবেন। আসলে আমাদের বাংলাদেশ ম্যাচে আমাদের প্রত্যাশা অনেক থাকে। এখন দেখা যাক, কারণ যার যে টিমের সাথে খেলো সেটা হচ্ছে কাতার টিম। কাতার টিমটা কিন্তু ওয়ার্ল্ডে এখন এশিয়ান চ্যাম্পিয়ন। সো বড় টিমের সাথে আমরা যদি প্রত্যাশা করবো অবশ্যই একটা ভালো রেজাল্ট, কারণ বড় টিমের সাথে জয় পাওয়াটা খুবই টাফ বিষয়। তো আমরা একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে কি বাংলাদেশ ভালো খেলুক এবং একটা ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিক। এক্স্যাক্টলি সম্রাট, এবং জানতে চাইবো যে কোনো এক্সট্রা প্রিপারেশন আছে কিনা, অর্থাৎ একসঙ্গে অনেকে বসে খেলা দেখবেন কিনা, অনেকদিন পর দেশের বাইরে বাংলাদেশের একটা ম্যাচ বলে কথা। আচ্ছা, আমরা এখন যে সময়টা অবস্থান করতেছি সেটা হচ্ছে পুরো এখন কোভিড-19 সেকেন্ড ওয়েভ। তো আমাদের ইচ্ছা ছিল যে ম্যাচগুলো খুব বড় আকারে দেখার, কিন্তু করোনার কথা চিন্তা করে আমরা খুব ছোট আকারে হয়তো আমরা 2-3 জন ফ্রেন্ড একসাথে খেলা দেখতে পারবো। আর যেহেতু ম্যাচটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টায়, সো সবকিছু মিলে আমরা হয়তো বা 4-5 জন একসাথে খেলা দেখবো আজকে ম্যাচটা। সম্রাট, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি একটা অন্যরকম ঘটনা ঘটে যায় বাংলাদেশের জন্য পজিটিভ একটা পার্টি অবশ্যই হতে পারে। এনিওয়েজ, আমরা আসলে এই 400 গ্রাম ওজনের ফুটবল থেকে এখন আমরা 160 গ্রাম ওজনের ক্রিকেটে যুক্ত হতে চাই। তোমার বরিশালের এই অবস্থা কেন? মানে আজকেও 48 রানের হার। আর বলো না, আমিও আসলে এই ব্যাপারটা নিয়ে এত কনফিউজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খুলনার ওপেনার জহুরুল ফিরলেও দ্বিতীয় উইকেট ইমরুল কায়েসের সাথে 90 রানের জুটি জাকির হোসেনের। ইমরুল 37, জাকির করেন 63 রান। ভালো শুরু করলেও 14 রানের বেশি করতে পারেনি সাকিব আল হাসান। শেষ দিকে মাহমুদুল্লাহর 24 রানের ক্যামিওতে 6 উইকেটে 173 রান করে খুলনা। টার্গেট তাড়া করতে নেমে তামিম ইমন বরিশালকে ভালো শুরু এনে দিলেও দুজনকেই ফিরিয়ে খুলনাকে বড় ব্রেক থ্রু দেন শুভাগত হোম। এরপর তৌহিদ হৃদয়ের 33 ছাড়া আর কেউ বড় স্কোর করতে না পারায় 48 রানে হারের লজ্জা পায় বরিশাল। দ্বিতীয় ম্যাচে আমার ঢাকা রাজশাহীর সঙ্গে খেলছে এবং এই ম্যাচে আগে ব্যাটিং করে 175 করেছে ঢাকা। এই মুহূর্তে আসলে শেষের দিকের একটা টান উত্তেজনা চলছে। আমরা একটু দেখে আসি আসলে কী অবস্থা এই মুহূর্তে, কারণ ঢাকা ডিফেন্ড করছে তাদের 176 রান। শেষ 2 ওভারের খেলা চলছে, অর্থাৎ এই মুহূর্তে আর 2 ওভার বাকি। 29 রান প্রয়োজন সেক্ষেত্রে জয়ের জন্য। 12 বলে 29 রান, একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, এবং এই ধরনের ম্যাচই আসলে আমরা দেখতে চাই। ইনফ্যাক্ট এই মুহূর্তে ওভারের একটা বিরতি চলছে এবং সেই বিরতির জন্যই এক্স্যাক্টলি ওভারের বিরতি চলছে। যাই হোক, আমরা এই ম্যাচ নিয়ে এবং সামগ্রিক এই টুর্নামেন্টের আজকের দিনের দুটো ম্যাচ নিয়ে আমাদের নিউজরুম থেকে যুক্ত হতে চাই সালাউদ্দিন সুমনের সঙ্গে। সালাউদ্দিন, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানাবেন একটা বিষয়, তা হচ্ছে তামিমের কি কারোর সঙ্গে কপাল ঘষা দেওয়ার প্রয়োজন আছে কিনা? কারণ এরকম ব্যাড লাক, মানে ব্যাড লাকেরও তো একটা কপাল আছে, সে ব্যাড লাকেরও কপাল খারাপ বরিশালের। অন্যদিকে এখনকার ম্যাচটা কেমন দেখলেন? সালাউদ্দিন, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? সালাউদ্দিন, যেটা জিজ্ঞেস করলাম যে আমি আসলে আপনি যদি দেখেন যে আজকে ইনিংসটা যেভাবে খেলেছে ঢাকা, ইয়াসির রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে মুশফিকের একটা সাপোর্ট ছিল, সব কিছু মিলে তারা কিন্তু এই মিরপুরের যে উইকেট নিয়ে কথা হচ্ছিল সে কিন্তু ভালো রান করেছে। একই সাথে আমি যদি অপর দিকে আমি বলতে চাই যে রাজশাহীর মোহাম্মদ আশরাফুলের যেই পারফরমেন্স, তাতে করে এখন পর্যন্ত 5 ইনিংসে তিনি 57 রান করেছেন, প্রায় 62টির মতো বল খেলেছেন। তবে আজকের শফিকুলের বলটা কিন্তু ছিল দুর্দান্ত, মানে একটা ইয়র্কার টাইপের বল ছিল, যেটা যে কোনো ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জিং। তার মানে এই নয় যে আশরাফুল ভালো খেলছেন বা তার সম্ভাবনা কিন্তু আছে, আমি সেটি বলছি না। তার অন্যান্য সব পরিসংখ্যান দেখলে এবং তার যদি ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আপনি দেখেন মাঠের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্পষ্ট জায়গা আছে যে উনি মানসিকভাবে হয়তো কিছুটা চাপ বোধ করছেন যে দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে হবে। যদিও আমরা আসলে যতটুকু বলতে পারি যে টি-20 ক্রিকেট দিয়ে একটা ব্যাটসম্যানের এখানে ফিরে আসা বা ইন্টারন্যাশনালের জন্য কম্পিট করার কতটুকু মানদণ্ড হবে, তো সেটি হয়তো প্রশ্ন রয়েই যাবে। সামি,
নিউ সালাউদ্দিন, প্রথম প্রশ্নটা হয়তো বা শুনতে পাননি, আমাদের আসলে সময় খুব একটা বেশি নেই, তাই সেই প্রশ্নে আর ফেরত গেলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ সালাউদ্দিন। দর্শক, ক্রিকেট থেকে আবার আমরা একটু ফুটবলে যাই, কারণ একটা ঘটনা ঘটেছে, তা হচ্ছে ম্যারাডোনার মৃত্যুর 1 সপ্তাহ পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাকে নিয়ে আবেগে একটা স্টেটাস দিয়েছেন আরেক কিংবদন্তি ফুটবলার পেলে। দুই প্রজন্মের ফুটবলার হলেও আসলে কে সেরা, ম্যারাডোনা নাকি পেলে, এই নিয়ে একটা প্রশ্ন সবসময় উঠেছে। তবে পেলে বলছেন যে ভাই, তুলনা না করে একে অন্যের প্রশংসা করাটাই শ্রেয় হতো। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, অনবদ্য এক ফুটবলার ম্যারাডোনা, খুব ভালোবাসি তোমায় বন্ধু। ম্যারাডোনার প্রতি অবশ্যই শ্রদ্ধা আমাদের সবসময় থাকবে, এবং সবচাইতে বড় যে বিষয়টা, আজকে কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং কাতারের ম্যাচ। জানি না এই মুহূর্তে আসলে কি বলবো, আমরা দুজনে এক্সাইটেড, সেই সঙ্গে নার্ভাস। এটুকুই বলতে চাই, বেস্ট অফ লাক বাংলাদেশ। বেস্ট অফ লাক বাংলাদেশ।